আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন এবং মুভমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের মানব কঙ্কাল নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি অস্থি এবং তরুণাস্থি নিয়ে আলোচনা করব। এখানে দেখো, স্ট্রাকচার অফ বোন অ্যান্ড কার্টিলেজ। বোন হচ্ছে অস্থি এবং কার্টিলেজ হচ্ছে তরুণাস্থি। অর্থাৎ অস্থি এবং তরুণাস্থির গঠন, তাদের কাজ, তাদের তোমার এদের মধ্যে পার্থক্য, এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব। তাহলে আসুন পড়ায় চলে যাই। অস্থি এবং তরুণাস্থি হচ্ছে এক বিশেষ ধরনের যোজক টিস্যু, যাদের মাতৃকা কঠিন বা অর্ধকঠিন পদার্থে তৈরি। অস্থি সাধারণত দেহের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। দেহের অভ্যন্তরে কঠিনতম, অনমনীয়, অস্থিতিস্থাপক এবং ভঙ্গুর গতিতে যোজক করা। অস্থির উপরে একটা পাতলা আবরণ থাকে, একে বলা হয় পেরিওস্টিয়াম। অস্থি সাধারণত মাতৃকা এবং অস্থিকোষ নিয়ে গঠিত হয়। এর মাতৃকায় থাকে 40% জৈব পদার্থ। এই জৈব পদার্থের মধ্যে আছে কোলাজেন তন্তু এবং লিম্ফোপলিস্যাকারাইড, আর থাকে 60% অজৈব পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড। এর ভিতরে ক্যালসিয়াম থাকার জন্য অস্থি সাধারণত শক্ত প্রকৃতির হয়ে থাকে। এছাড়া অস্থিতে 3 ধরনের কোষ দেখা যায়। অস্থিকোষ থাকে, একটি হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট এটা অপরিণত অস্থিকোষ, অস্টিওসাইট এটা পরিণত অস্থিকোষ এবং অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থি ধ্বংসকারী কোষ। এসব কোষ দেখতে সাধারণত মাকড়সার জালের ন্যায় হয়। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা একটি অস্থিকোষ, এর নাম হচ্ছে অস্টিওসাইট। অস্থি মানুষ সহ অন্যান্য প্রাণীর, মেরুদণ্ডী প্রাণীর অন্তকঙ্কাল গঠন করে থাকে। তাহলে এই হচ্ছে অস্থির গঠন। আর অস্থির কাজ কি? অস্থি আমাদের দেহের অন্তকঙ্কাল গঠন করে। অস্থি দেহের ভিতরের নরম অংশগুলোকে, বিশেষ করে তোমার মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, এই ধরনের অংশগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে। অস্থি রক্ত থেকে বর্জ্য পদার্থ যেমন লেড, আর্সেনিক এগুলো সঞ্চয় করে রাখে। অস্থি ক্যালসিয়াম ও ফসফরাসের ফসফরাস জাতীয় অজৈব পদার্থের ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। মজ্জা গহ্বর থেকে বিভিন্ন ধরনের রক্তকোষ তৈরি হয়। অস্থি মজ্জা গহ্বরকে ঘিরে রাখে। তাহলে এই ধরনের কাজগুলো অস্থি সাধারণত করে থাকে। তাহলে আমরা অস্থির গঠন এবং অস্থির কাজ সম্পর্কে জানলাম। আর অস্থির ঘনত্ব, দৃঢ়তা এবং গঠন অনুসারে এই অস্থিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিরেট বা দৃঢ় অস্থি, এটাকে কম্প্যাক্ট বোন বলা হয়। আরেকটি হচ্ছে স্পঞ্জি বা স্পঞ্জ সদৃশ অস্থি। তাহলে নিরেট বা দৃঢ় অস্থি, এই ধরনের অস্থিগুলো সাধারণত শক্ত প্রকৃতির হয়ে থাকে। আমাদের দেহে বেশিরভাগ অস্থিগুলোই হচ্ছে এই ধরনের অস্থি। এই অস্থির ভিতরে এক ধরনের ফাঁকা গহ্বর থাকে, এর ভিতরে মজ্জা থাকে। এই গহ্বরটা লাল ও হলুদ মজ্জায় পূর্ণ থাকে। এদেরকে যথাক্রমে রেড বোন ম্যারো এবং ইয়েলো বোন ম্যারো বলা হয়। রেড বোন ম্যারো থেকে তোমার রক্তকণিকাগুলো উৎপন্ন হয়, আর ইয়েলো বোন থেকে চর্বিকণাগুলো উৎপন্ন হয়ে থাকে। তাহলে সাধারণত আমাদের দেহের ভিতরে যে সমস্ত অস্থিগুলো বড় অস্থি, বিশেষ করে আমাদের যে হিউমেরাস, রেডিয়াস আলনা, তারপরে ফিমার, টিবিয়া, ফিবুলা, এই ধরনের অস্থিগুলো হচ্ছে নিরেট অস্থি। এর গাঠনিক একককে বলা হয় হ্যাবাসিয়ান তন্ত্র।
তাহলে অস্থির গাঠনিক ও কার্যিক একককে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র মজ্জা গহ্বর নামক একটি নলাকৃতি গহ্বরকে ঘিরে অবস্থান করে এবং অস্থির প্রাচীর গঠন করে। হ্যাবার্সিয়ান তন্ত্র সাধারণত হ্যাবার্সিয়ান নালী, ল্যামেলা, ল্যাকুনা এবং ক্যানালিগুলি নিয়ে গঠিত হয়। প্রতিটি হ্যাবার্সিয়ান তন্ত্রের ভিতরে হ্যাবার্সিয়ান নালী নামক একটি বিশেষ ধরনের কেন্দ্রীয় নালী থাকে। হ্যাঁ, এই যে মাঝখানে যে নালীটা দেখছো এটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। অস্থির অভ্যন্তরে এই হ্যাবার্সিয়ান নালীগুলো আড়াআড়িভাবে অবস্থিত, ঠিক এইরকম আড়াআড়িভাবে অবস্থিত, পাশাপাশি ভক্সম্যান নালী দ্বারা যুক্ত থাকে। ভক্সম্যান নালী, এরকম ভক্সম্যান নালী দ্বারা যুক্ত থাকে। এই হ্যাবার্সিয়ান নালীর ভিতর দিয়ে ধমনী, শিরা এবং স্নায়ু প্রভাবিত হয়। হ্যাবার্সিয়ান নালীটাকে ঘিরে 8 থেকে 15টা স্তরে মাতৃকা বিন্যস্ত থাকে। একে বলা হয় ল্যামেলা। ল্যামেলার সংযোগস্থলে ছোট ছোট কতগুলো গহ্বর থাকে, এদেরকে বলা হয় ল্যাকুনা, যেখানে অস্টিওসাইট বা অস্থি কোষ অবস্থান করে। প্রতিটা ল্যাকুনার আবার চারদিক থেকে সূক্ষ্ম কতগুলো তন্তু বের হয়, এদেরকে বলা হয় ক্যানালিকুলি। তাহলে এই হচ্ছে একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের গঠন। তাহলে এখানে আমরা একটি অস্থি কোষ অর্থাৎ অস্টিওসাইট, একটা অস্থির অন্তর্গঠন দেখলাম। এটা একটা অস্থি, এর অস্থির প্রান্তভাগে থাকে তরুণাস্থি, এটাকে বলা হচ্ছে স্পঞ্জি অস্থি। এর ওপরে যে পাতলা আবরণ থাকে এটাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম, এবং এই অস্থির মাঝখানে যে ফাঁকা গহ্বর থাকে এখানে বলা হচ্ছে অস্থি মজ্জা। আচ্ছা, আশা করছি তোমরা মেদ বা দৃঢ়স্থি সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে আসো স্পঞ্জি বা স্পঞ্জ সদৃশ অস্থি। তাহলে স্পঞ্জি বলতে বোঝাচ্ছে যে অস্থির গঠনটা কেমন হবে, স্পঞ্জের মতো নরম। এই অস্থি সাধারণত নিরেট অস্থির ভিতরের আবরণীতে পাওয়া যায়। আর এই অস্থিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে যা মজ্জায় পরিপূর্ণ থাকে। আর এই অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে, কিন্তু মজ্জার পরিমাণটা বেশি থাকে। কিন্তু এই অস্থিতে কোনো হ্যাবার্সিয়ান তন্ত্র গঠিত হয় না। এখানে আমরা নিরেট অস্থিতে দেখেছি এখানে হ্যাবার্সিয়ান তন্ত্র গঠিত হয়, কিন্তু স্পঞ্জি অস্থিতে কোনো হ্যাবার্সিয়ান তন্ত্র গঠিত হয় না। আর এই অস্থির ফাঁকে ফাঁকে পানি শূন্য থাকে, আর সেই জায়গাটায় মজ্জা থাকে। তাহলে স্পঞ্জি অস্থিগুলো সাধারণত কোন জায়গায় দেখা যায়? স্পঞ্জি অস্থিগুলো সাধারণত আমাদের করপিটার অস্থি, বিশেষ করে আমাদের মাথার খুলি যেটা, তারপরে তোমার একটা অস্থি যেগুলো, তারপরে অস্থিগুলোর প্রান্তভাগ, বৃহৎ অস্থির প্রান্তভাগে থাকে, এবং বাকিদের সকল অস্থিগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে। আকৃতি অনুসারে এই স্পঞ্জি অস্থিকে এটা সাধারণত আবার কয়েক ধরনের হয়ে থাকে। লম্বা অস্থি, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে সমস্ত লম্বা অস্থিগুলো আছে, হিউমেরাস, রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, এই ধরনের অস্থিগুলো হচ্ছে লম্বা অস্থি। আর খাটো অস্থি বলতে আমাদের যে কার্পাল, হাতের কবজি, পায়ের যে গোড়ালি, টার্সাল, তারপরে তোমার আমাদের মধ্যকর্ণে যে অস্থিগুলো থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই ধরনের অস্থিগুলো হচ্ছে খাটো অস্থি। আর চাপা অস্থি বলতে আমাদের যে স্টার্নাম, স্ক্যাপুলা, তারপরে তোমার যে পরশুকা, আমাদের করটিকার প্যারাইটাল অস্থি, এগুলো হচ্ছে সব চাপা অস্থি। আর অনিয়ত অস্থি, এটা সাধারণত অশিরেকার অস্থি এবং নিতম্ব অস্থি, এই ধরনের অস্থিগুলো হচ্ছে অনিয়ত অস্থি। আর বায়ুপূর্ণ অস্থিগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিলা, তারপরে ফ্রন্টাল অস্থি, স্পেনয়েড, এথময়েড, এই ধরনের অস্থিগুলো হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। তাহলে আমরা এখানে নিরেট দৃঢ় অস্থি এবং স্পঞ্জি বা স্পঞ্জ সদৃশ অস্থিগুলো সম্পর্কে জানলাম, এবং অস্থির গঠন, কাজ, এগুলো সম্পর্কেও জানলাম। এরপরে আসো আমরা তরুণ অস্থি নিয়ে আলোচনা করব।
তরুণাস্থি এই অস্থি সাধারণত তরুণাস্থি সাধারণত অস্থির মতো দৃঢ় ও ভঙ্গুর নয়। তরুণাস্থির উপরে একটা পাতলা আবরণ থাকে, এটাকে বলা হয় পেরিওস্পন্ডিয়াম। তরুণাস্থির আবরণের নাম পেরিস্পন্ডিয়াম। অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম হচ্ছে পেরিওস্টিয়াম, আর তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকর্ডিয়াম। আমাদের দেহের অভ্যন্তরের নরম, নমনীয় এবং স্থিতিস্থাপক কঙ্কাল টিস্যুকে বলা হয় তরুণাস্থি। এই তরুণাস্থির ভিতরে তরুণাস্থিও সাধারণত অস্থি এবং মাতৃকা নিয়ে গঠিত হয়। এর মাতৃকা সাধারণত অর্ধপ্রোটিন, স্থিতিস্থাপক এবং কন্ড্রিন নামক পদার্থে গঠিত হয়। এই কন্ড্রিন আবার দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত। একটিকে বলা হয় কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবুনয়েড। তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন দ্বারা গঠিত। কন্ড্রিন আবার দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয়, একটি হচ্ছে কন্ড্রোমিউকয়েড আর একটি হচ্ছে কন্ড্রোঅ্যালবুনয়েড। তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট বলা হয়। মাতৃকার উপর ভিত্তি করে তরুণাস্থিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এক নম্বর, আচ্ছা, তরুণাস্থি আমাদের দেহের কোন কোন অংশে থাকে? তরুণাস্থি আমাদের দেহের কানের পিলা, নাকের ডগা, শ্বাসনালী, ষড়যন্ত্র এই সমস্ত স্থানে দেখা যায়। আর তরুণাস্থির কাজ হচ্ছে তরুণাস্থি দেহের বিভিন্ন অঙ্গের চাপ ও টান নিয়ন্ত্রণ করে, দেহের বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে। এগুলো সাধারণত অস্থিসন্ধিতে অবস্থান করে অস্থির প্রান্তভাগকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে থাকে। আর অস্থি মেরুদণ্ডী প্রাণীদের ভূমীয় কঙ্কাল এবং কন্ড্রিক্টিস জাতীয় মাছের অন্তকঙ্কাল গঠন করে থাকে। তাহলে এখানে মাতৃকার উপর ভিত্তি করে তরুণাস্থিকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তোমার স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এই ধরনের তরুণাস্থি আমরা যদি চিত্র দেখি, বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। এটা ল্যাকুনা, কন্ড্রোসাইট, কোষ। মানে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, এই ধরনের তরুণাস্থির মাতৃকা সাধারণত স্বচ্ছ, নমনীয় এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। এর মাতৃকায় কোনো তন্তু থাকে না। জীবিত অবস্থায় এই ধরনের তরুণাস্থি সাধারণত নীলাভ দেখায়। স্তন্যপায়ী প্রাণীদের নাক,
তারপরে তোমার শ্বাসনালী, ষড়যন্ত্র প্রভৃতি বিভিন্ন স্থানে এবং ব্যাং ও হাঙ্গরের ভ্রূণ ও ভ্রূণ বা পরিণত দেহে এই তরুণাস্থি সাধারণত প্রচুর পরিমাণে থাকে। এরপরে 2 নম্বর আসো স্থিতিস্থাপক বা পিত্ততন্তুময় তরুণাস্থি। তরুণাস্থি দুই নম্বরটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্ততন্তুময় তরুণাস্থি। এ ধরনের তরুণাস্থির মাতৃকায় অনেক শাখাযুক্ত পিত্ততন্তু থাকে আর এর মাতৃকা হালকা হলুদ এবং অস্বচ্ছ হয়ে থাকে। সাধারণত বহিকর্ণ বা পিলা, নাকের ডগা, আলাজিহ্বা এবং ইউস্টেশন নালীতে এই ধরনের তরুণাস্থি দেখা যায়। এরপরে 3 নম্বর শ্বেততন্তুময় তরুণাস্থি। শ্বেততন্তুময় তরুণাস্থি, শ্বেত মূলত বোঝো সে তোমার কি সাদা। তাহলে এই ধরনের তন্তুগুলো, এই ধরনের তরুণাস্থির মাতৃকা সাধারণত শাখাহীন, তবে সূক্ষ্ম ও সমান্তরালভাবে বিন্যস্ত এবং সাদা তন্তু দেখা যায়। সাধারণত আমাদের কশেরুকা সমূহের সংযোগস্থলে, অস্থি ও টেন্ডনের সংযোগস্থলে, ভিলেনার গহ্বর ইত্যাদি অংশে এই ধরনের তরুণাস্থিগুলো দেখা যায়। এরপরে আসো চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। এই ধরনের তরুণাস্থিগুলো চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি এটা একটা বিশেষ ধরনের তরুণাস্থি। এর মাতৃকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যার জন্য এটা অস্থির মতো শক্ত হয়ে থাকে। এর ফলে এই তরুণাস্থি ঘর্ষণ ও চাপজনিত আঘাত সহ্য করতে পারে। আর এই ধরনের তরুণাস্থি সাধারণত হিউমেরাস ফিভার এদের মস্তকে পাওয়া যায়। এই হচ্ছে আমার তরুণাস্থির গঠন, তরুণাস্থির কাজ এবং তরুণাস্থির প্রকারভেদ। তাহলে তরুণাস্থি কি? তরুণাস্থি দেহের অভ্যন্তরে নরম, স্থিতিস্থাপক এবং সাধারণত এই ধরনের যোজক টিস্যুকে
প্রকার টিস্যুকে বলা হচ্ছে তোমার তরুণাস্থি। তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ডিয়াম। আর এর যে মাতৃকাতে কন্ডেন থাকে। কন্ডেন আবার দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত, একটি হচ্ছে কন্ড্রোমিউকয়েড আর একটি হচ্ছে কন্ড্রোঅ্যালবুনয়েড। তরুণাস্থির কোষকে কি বলা হয়? তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। তাহলে এই হচ্ছে তরুণাস্থির গঠন। আর তরুণাস্থি সাধারণত আমাদের কী করে দেহের বিভিন্ন অঙ্গে আকৃতি দান করে থাকে। তারপরে দেহের বিভিন্ন অঙ্গের চাপ ও টান নিয়ন্ত্রণ করে। এরা সাধারণত অস্থি সন্ধিতে অবস্থান করে অস্থির আন্তঃভাগকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে থাকে। আর মাতৃকার উপর ভিত্তি করে তরুণাস্থিকে কয় ভাগে ভাগ করা যায়? মাতৃকার উপর ভিত্তি করে তরুণাস্থিকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার স্বচ্ছ বা হার্ডেন তরুণাস্থি, একটি হচ্ছে তোমার স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি, একটি শীততন্তুময় তরুণাস্থি, আর একটি হচ্ছে চূর্ণময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে আশা করছি তোমরা অস্থি এবং তরুণাস্থির গঠন, কাজ এবং তাদের প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে আসো আমরা অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করি। এখন আমরা অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তার উপরে দেখো 1 নম্বর গঠন। অস্থি সাধারণত কেমন হয়? অস্থি সাধারণত দৃঢ়, অনমনীয়, কঠিন প্রকৃতির, যোজক ফলা। আর তরুণাস্থি সাধারণত নরম, নমনীয় ও কঠিন প্রকৃতির, যোজক ফলা। তাহলে অস্থি এবং তরুণাস্থির গঠনটা বুঝতে পেরেছ। এরপরে আসো প্রকৃতি। প্রকৃতি সাধারণত অস্থিতিস্থাপক। আর তরুণাস্থি স্থিতিস্থাপক। 3 নম্বর ম্যাট্রিক্স। অস্থির ম্যাট্রিক্সে জৈব পদার্থের মধ্যে থাকে কোলাজেন তন্তু এবং নিউক্লিওপলিস্যাকারাইড। আর অজৈব পদার্থের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি। আর এখানে জৈব পদার্থ হিসেবে থাকে তোমার কন্ডেন। আর এখানে অজৈব পদার্থ সাধারণত অনুপস্থিত, অজৈব পদার্থ নেই। ম্যাট্রিক্স। কোষের গঠন। অস্থি সাধারণত অস্থি কোষগুলো শুরুতে কেমন হয় এটা আমরা জেনেছি।
এটা হচ্ছে মাকড়সার জালের ন্যায় হয়। আর তরুণাস্থির কোষ এগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। এরপরে আসো আবরণ। অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম অস্টিওসাইট। পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়াম। আর তরুণাস্থির আবরণের নাম পেরিকন্ড্রিয়াম। তাহলে এখানে অস্থির গঠন, অস্থি কেমন? দৃঢ়, অনমনীয় এবং কঠিন প্রকৃতির যোজক তলা। আর তরুণাস্থি হচ্ছে নরম, নমনীয় এবং অকঠিন প্রকৃতির যোজক তলা। এর প্রকৃতি হচ্ছে অস্থির অস্থিতিস্থাপক আর তরুণাস্থি স্থিতিস্থাপক। এর ম্যাট্রিক্সে কেমন? অস্থির ম্যাট্রিক্সে তোমার আমরা এর আগে জেনেছি যে এখানে 40% জৈব পদার্থ এবং 60% অজৈব পদার্থ থাকে। এই 40% জৈব পদার্থের মধ্যে থাকে তোমার কোলাজেন তন্তু এবং মিউকোপলিস্যাকারাইড। আর অজৈব পদার্থের মধ্যে থাকে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট ইত্যাদি। আর তরুণাস্থির জৈব পদার্থের নাম হচ্ছে এখানে কর্বিক নামক জৈব পদার্থ থাকে। আর ওই অজৈব পদার্থ সাধারণত অনুপস্থিত। কোষের গঠন অস্থির কোষগুলো সাধারণত মাকড়সার জালের ন্যায় হয়। আর তরুণাস্থির গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। অস্থির আবরণকে কি বলা হয়? পেরিঅস্টিয়াম। আর তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এরপরে আসো আরো কিছু পার্থক্য দেখি আমরা। হ্যাবার্সিয়ান তন্ত্র। হ্যাবার্সিয়ান তন্ত্র অস্থিতে উপস্থিত, আর তরুণাস্থিতে অনুপস্থিত। মজ্জা গহ্বর ও রক্তবাহ। অস্থিতে মজ্জা গহ্বর উপস্থিত, আর তরুণাস্থিতে অনুপস্থিত। তারপরে রক্ত কণিকা। রক্ত কণিকা উৎপাদন করে, উৎপাদন করে না। অবস্থানটা কোথায়? অস্থির অবস্থান, অস্থি আমাদের দেহের অন্তঃকঙ্কাল গঠন করে। অন্তঃকঙ্কাল ভিতরে অবস্থান করে। আর তরুণাস্থি সাধারণত কোথায় থাকে? বহির্কর্ণ বা পিনা, নাকের ডগা, শ্বাসনালী, এই সমস্ত জায়গায় অস্থি সন্ধি, অস্থি প্রান্ত হয়। তাহলে অস্থির অবস্থান কোথায়? এটা আমাদের দেহের অন্তঃকঙ্কাল হিসেবে অবস্থান করে। আর তরুণাস্থি আমাদের বহির্কর্ণ বা পিনা, নাকের ডগা, শ্বাসনালী এবং অস্থি প্রান্তভাগে অবস্থান করে।
এরপরে লাস্ট 10 নম্বরটা আমরা দেখি কোষ। নানাটা মিশে দিলাম। আচ্ছা, কোষ। অস্থির কোষকে কি বলা হয়? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। আর তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। তাহলে এইগুলো অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। আশা করছি তোমরা বাড়িতে সবাই অস্থি এবং তরুণাস্থির গঠন, কাজ, তারপর প্রকারভেদ এবং এদের মধ্যে পার্থক্য নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।